এইখানে যেহেতু আপনি আমাকে প্রশ্নটা করেছেন, আমি আমার অবজারভেশনটা আগে দেব। 100 ভোট হয়েছে তারপরে এই বলে গেলেন না, ভোট হয়েছে কি, ভোট কি আমাদের এখানে সত্যি হয়েছিল? এই কোশ্চেনটা আমার এখনো আছে অ্যালাইভ। আমি বলছি এখানে কোনো ভোট হয়নি। না এইবার দাঁড়ান, এটা আমি শেষ করতে হবে, এইটুকু বলতেই হবে। আচ্ছা বলুন। এটা যদি না বলি তাহলে এই বাকি কথাগুলো মানে হবে। আচ্ছা বলুন। এই কারণে ভোট হয়নি। ভোট হওয়ার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নামক যে সংস্থাটি আছে, তাদের প্রথম প্রয়োজন ছিল যেটা করার, সেটা হচ্ছে একটা ভোটার তালিকা। ভোটার তালিকা তৈরি করবার জন্যে তাদের যে ফর্মগুলো ইউজ করবার কথা, যার বাইরে কোনো ফর্ম তারা ইউজ করতে পারবে না, একদম ক্যাটাগরি। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে এই যে আমরা ইলেকশনটা দেখলাম, সেখানে এনুমারেশন ফর্ম বলে একটা ফর্মে আমাদের সমস্ত তথ্য নিয়েছিল, নিয়ে তারা ভোটার তালিকা তৈরি করেছিল। এই ব্যাপারটাই বেআইনি। আমি এই ব্যাপারে সুপ্রিম কোর্টে কেস করেছি, কেসটা সাবজুডিস, এটা সব ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে আমি এখনো বলবো এটা বেআইনি, কারণ আইনে এনুমারেশন ফর্মের কোনো অস্তিত্ব নেই। ভারতের কোথাও যদি এই এনুমারেশন ফর্মের আইনি অস্তিত্ব না থাকে, এই অস্তিত্ব এইটাকে ইউজ করে ইলেকশন কমিশন যা করেছে সেটাকে আর অন্যরা কে কি বলছে আমি কিছুই জানি না। আমি জানি এটা ভোট হয়নি। অতএব ভোট যখন হয়নি তখন কেউ ইলেক্টেডও হয়নি, কেউ হারেও নি, কেউ জেতে হয়নি। এইটা হচ্ছে আমার বক্তব্য। এই বক্তব্যটা এখনো পর্যন্ত আমি আগেও বলেছি, এখনো আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। এবারে আপনার এই প্রশ্ন, এইবার আপনার বলে দিন, ভোট যারা জিতেছে, কেউ জেতেনি। Disclaimer. The information provided by the speaker, present or on the IDOC platform, is for general informational purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়, দিগদর্শন। আপনাদের কাছে আমি আবার উপস্থিত করছি ডক্টর সুবোধচন্দ্র রায়কে। আপনারা ওনার সঙ্গে ইতিমধ্যেই পরিচিত হয়েছেন যারা আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখেন, আর যারা নতুন এবার জয়েন করলেন আমাদের অনুষ্ঠানটা দেখার জন্য, তখন একবার নিয়ম মতন তার পরিচয়টা দিয়ে দিই। ডক্টর রয় বেসিক্যালি একজন কিন্তু সায়েন্টিস্ট। মস্কো ইউনিভার্সিটি থেকে তিনি কোন পিএইচডি করেছেন, কোন বিষয়ে? নিউক্লিয়ার ফিজিক্সের ওপর পিএইচডি করেছেন মস্কো ইউনিভার্সিটি থেকে। তারপর ভারতবর্ষে ফিরে আসার পর তিনি চিন্তা ভাবনা করছিলেন যে দেশে কি চলছে। এই পরিপ্রেক্ষিতে মনে হলো যে কিছু প্রতিবাদটা রাখা দরকার, আর সেটা করতে গেলে পরে সাধারণ মানুষের হয়ে বক্তব্য রাখতে গেলে পরে একটা জায়গায় আইনজ্ঞ হতে হবে, যাতে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করা যেতে পারে। তাই জন্য তিনি ওকালতিটাও পাশ করলেন। ওকালতি পাশ করলেন কবে, কত সালে? 2008। তো অনেক পরে। তো হঠাৎ এই ওকালতিটা পড়বার আমি যে কারণটা বললাম, সেটাই কি কারণ? কি কারণে? সেটা তো কারণ ঠিকই, কিন্তু তার আগে একটা কারণ ছিল, অ্যাকচুয়াল কারণ সেটা হচ্ছে অধ্যাপক অমর্ত্য সেনের তথাকথিত নোবেল প্রাইজ প্রাপ্তির ঘটনা। আচ্ছা, সেই বিতর্কিত তখনকার দিনে যে বিষয়টা ছিল, আপনি প্রথম বলেছিলেন যে ওটা নোবেল প্রাইজ নয়, এবং এই নিয়ে আমি সুপ্রিম কোর্টে একটা মামলাও করেছিলাম, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থ মামলা। সেটি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু খারিজ করার কোনো কারণ আমি দেখতে পাইনি। আচ্ছা, বলাও হয়নি আপনাকে? আমাকে কিছুই বলা হয়নি। তখন আপনার মনে হলো যে আদালতে আমাকে ডাইরেক্টলি, আদালতে করলোটা কি, কেন করলো, এই কেন করলো জানবার জন্য আমার লটা পড়তে হতো। আচ্ছা, যাই হোক, এবার আমরা আজকের ঘটনার প্রেক্ষিতে চলে আসতে চাইছি যে এই মুহূর্তে সাধারণ মানুষ যারা এই গত নির্বাচনে ভোট দিয়েছেন, এখানে একটা নতুন সরকার তৈরি হয়েছে মানুষের সমর্থনে। এখানে আসার পর দেখা যাচ্ছে যে বিগত সরকার তৃণমূল কংগ্রেস, সেখান থেকে 2-3টি ধারা আলাদা আলাদা করে বেরিয়ে গেল। যারা মমতা ব্যানার্জিকে এক সময় মনে করতেন যে তিনি হচ্ছেন মেরা বাপ মেরা মা, এরকম একটা ব্যাপার ছিল, তারা বেরিয়ে গেলেন। সাংসদরা একটা আলাদা কোথা থেকে একটা দল পেয়ে গেলেন, সেই দলের ব্যানারে চলে গেলেন। আরেক দল হয়ে গেলেন বিদ্রোহী হলেন, তারা বেশি দেশভক্ত নিজেদের প্রমাণ করলেন। একজন প্রাক্তন সিপিএম নেতা, তার আন্ডারে চলে গেলেন কিছু গান্ধীবাদী যারা আছেন, তারা চলে গেলেন, পাক্কা গান্ধীবাদী যারা ছিলেন
এর মধ্যে বয়স্ক লোকেরাও রয়েছেন, মানে যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় নায়ক হয়েছেন এখন সেই বিদ্রোহী দলে, তার থেকে অনেক বেশি সিনিয়র তারা। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এগুলো প্রত্যেকেরই ওই একটা অস্তিত্ব সংকটের জায়গা থেকে তারা মনে হয়েছে যে হাওয়া যখন বদল হয়েছে তখন আমাদেরও ওখান থেকে একটুখানি সরে এসে, কেন ডাইরেক্ট বিজেপিতে যাওয়াটা মুশকিল রয়েছে, সহযোগী হিসেবে লেজুর হিসেবে যদি থেকে যাই তাহলে আমাদের অস্তিত্বটা বাঁচবে এমপি এমএলএ ইত্যাদি ব্যাপার নিয়ে। সাধারণ মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কেননা এই 3 দলেরই যে অনুষ্ঠানটা হলো 21শে জুলাই, আমি সেই 3টে অনুষ্ঠানে গিয়েছিলাম। গিয়ে দেখেছিলাম যে কংগ্রেসের যে অনুষ্ঠান, মানে মূল অনুষ্ঠান তো কংগ্রেসেরই হওয়ার কথা, সেটাকে হাইজ্যাক করে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি গিয়ে কংগ্রেসের সবাই যেটা দেখলাম শহীদ মিনারে, সেখানেতে প্রায় 1 হাঁটু কাদা, তার মধ্যে থেকে মানুষরা এসছেন এবং অনেক সংখ্যক আমি দেখলাম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অনেক বেশি এসেছেন। তারপর আমি গিয়েছিলাম ঋতব্রতর সভায়, সেখানে প্রায় 2-3 হাজার চেয়ার পাতা ছিল, লোক সাকুল্যে ছিল 100 থেকে 150, কিন্তু মঞ্চে কংগ্রেসের ওই যে ধারা সেইটা মেনে প্রায় 100-150 নেতা মঞ্চ জুড়ে বসে আছেন, একদম মানে থাকে সাজিয়ে বসে আছেন ধরে ধরে আর কি। আর তার তুলনায় অনেক কম শুনবার মানুষজন বসেছেন, কেউ বাদাম চিবোচ্ছেন, কেউ শুনছেন, কেউ নিজেদের মধ্যে একটু গল্প করছেন, এরকম একটা পরিবেশ। তারপরে আমি যখন গেলাম ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়, সেখানে গিয়ে আমি দেখলাম যে প্রথম অবস্থায় 2টো লাইন ছিল, একটা লাইনেতে জমায়েত করার কথা ছিল, একটা লাইনে গাড়ি ঘোড়া চলার কথা ছিল, কিন্তু একটা সময় ভিড়টা এমনই বাড়লো যে পুলিশ নিজেরাই ব্যারিকেড করে দিয়ে রাস্তার যাতায়াতটাকে বন্ধ করে দিল, গাড়ির দুদিকেই মানুষ থাকতে শুরু করে দিল। এবং মমতা ব্যানার্জি যখন বক্তব্য রাখছেন, কল্যাণ ব্যানার্জি যখন বক্তব্য রাখছেন, অভিষেক ব্যানার্জি যখন বক্তব্য রাখছেন, হাততালি দিয়ে কথার স্লোগানে মুখরিত করে, মানে যাকে বলা হয় রাজনৈতিক সভার প্রাণ স্পন্দন, সেটা পেলাম ওই মমতা ব্যানার্জির সভায় গিয়ে। কিন্তু 3 জনের সভায় গিয়ে যেটা পেলাম না সেটা হচ্ছে এটা একটা শহীদ স্মরণে অনুষ্ঠান। সেই শহীদ স্মরণে অনুষ্ঠানের মধ্যে যে গাম্ভীর্যটা থাকবে, সেইটার মধ্যে যে একটা প্যাথোস ব্যাপারটা থাকবে, পুরনো স্মৃতিটাকে যে মানুষগুলো জীবন দিয়েছে পুলিশের গুলিতে, সেই বিষয়গুলো নিয়ে কথা থাকবে, তাদের আত্মত্যাগের কথাগুলো থাকবে, মানুষকে সেটাকে উদ্বুদ্ধ করতে হবে, সেসব বিষয়ে কথা নেই। এ সম্বন্ধে বলছে, ওর সম্বন্ধে বলছে, মানে রাজনৈতিক সভার মতোই ব্যাপারটা ছিল। যাই হোক, ছেড়ে দিচ্ছি আমি সেসব কথা। এখন আপনি আমাকে বলুন যে এখন যেটা মূল মানুষের নজর পড়ে আছে সেটা হচ্ছে যে ওদের ওই যে জোড়াফুল সিম্বল, সেটা কি মমতার কাছেই থাকবে, না এই ঋতব্রতপন্থীরা নিয়ে নিতে পারবেন? আর ওদিকে যে দলটি একটা ভুইফোট দলের মধ্যে যার কোনো অস্তিত্ব ছিল না, খালি সাইনবোর্ড ছাড়া, সেখানে ঢুকে যারা সাংসদ হলেন, তারা কি আপাতত ওই অবস্থায় রয়েছেন? পরবর্তীকালে সুযোগ বুঝে বিজেপি যখন গ্রিন সিগন্যাল দেবে তখন গিয়ে তারা বিজেপিতে সরাসরি নাম লিখিয়ে ফেলবেন। এরকম একটা পরিস্থিতিতে কি হবে, এই জন্য মানুষ ওইদিকে খুব তাকিয়ে রয়েছে। এই ঘটনাগুলো তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাকে বলছি যে আপনাকে আমি নির্বাচিত করেছি একটা সিম্বলে, আপনি নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে আপনি চলে গেলেন তার বিরোধী দলে। তা এটা তো যে আমি ভোট দিয়েছি আপনাকে, এটা তো আপনি আমাকে অপমান করলেন, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। সেটা কি করে একটা ওই 52তম সংশোধন বলছে সংবিধানের, সেটাকে দেখিয়ে যে বলা হচ্ছে 2/3 যদি চলে যায় তাহলে পরে এটা লিগ্যাল, মানে একসঙ্গে অনেকে চলে গেলে লিগ্যাল। মানে আমি যদি আরো সহজ করে বলি, একসঙ্গে কেউ যদি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেটা লিগ্যাল, 1-2জন বিশ্বাসঘাতকতা করলে সেটা লিগ্যাল নয়। এটা আমি যেহেতু আইনের লোক নই, আমার এরকম ভাবে মনে হয়েছে। আপনি একজন আইনজ্ঞ হিসেবে এটাকে কিভাবে দেখছেন? আপনি ভোট শব্দটা ব্যবহার করেছেন। হ্যাঁ, তো করেছি। এইখানে যেহেতু আপনি আমাকে প্রশ্নটা করেছেন, আমি আমার অবজারভেশনটা আগে দেব। 100 ভোট হয়েছে তারপরে এই বলে যাবেন না, ভোট হয়েছে কি, ভোট কি আমাদের এখানে সত্যি হয়েছিল? এই কোশ্চেনটা আমার এখনো আছে অ্যালাইভ। আমি বলছি এখানে কোনো ভোট হয়নি।
না এইবার দাঁড়ান এটা আমি শেষ করতে হবে, এইটুকু বলতে হবে। আচ্ছা, বলুন। এটা যদি না বলি তাহলে এই বাকি কথাগুলো মানে হবে না। আচ্ছা, বলুন। এই কারণে ভোট হয়নি। ভোট হওয়ার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নামক যে সংস্থাটি আছে তাদের প্রথম প্রয়োজন ছিল যেটা করার, সেটা হচ্ছে একটা ভোটার তালিকা। ভোটার তালিকা তৈরি করবার জন্যে তাদের যে ফর্মগুলো ইউজ করবার কথা, যার বাইরে কোনো ফর্ম তারা ইউজ করতে পারবে না, একদম ক্যাটাগরি। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে এই যে আমরা ইলেকশনটা দেখলাম, সেখানে এনুমারেশন ফর্ম বলে একটা ফর্মে আমাদের সমস্ত তথ্য নিয়েছিল, নিয়ে তারা ভোটার তালিকা তৈরি করেছিল। এই ব্যাপারটাই বেআইনি। আমি এই ব্যাপারে সুপ্রিম কোর্টে কেস করেছি, কেসটা সাবজুডিস, এটা সব ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে আমি এখনো বলবো এটা বেআইনি, কারণ আইনে এনুমারেশন ফর্মের কোনো অস্তিত্ব নেই। ভারতের কোথাও যদি এই এনুমারেশন ফর্মের আইনি অস্তিত্ব না থাকে, এইটাকে ইউজ করে ইলেকশন কমিশন যা করেছে সেটাকে আর অন্যরা কে কি বলছে আমি কিছুই জানি না। আমি জানি এটা ভোট হয়নি। অতএব ভোট যখন হয়নি তখন কেউ ইলেক্টেডও হয়নি, কেউ হারেও নি, কেউ জেতে হয়নি। এইটা হচ্ছে আমার বক্তব্য। এই বক্তব্যটা এখনো পর্যন্ত আমি আগেও বলেছি, এখনো আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। এবারে আপনার এই প্রশ্ন, এইবার আপনার বলে দিই, ভোট যারা জিতেছে, কেউ জেতেনি, এরা দাবি করে সরকার তৈরি করেছে, তারা দাবি করছে আমরা জিতেছি। হ্যাঁ স্যার, তার দাবি করতে আচ্ছা, যারা পরাজিত হয়েছে তারাও মেনে নিয়েছে যে আমরা পরাজিত হয়েছি, ঠিক আছে, জন ম্যান্ডেট গেছে, বিরোধী পক্ষে গেছে। এরপর একটা সরকার তৈরি হয়েছে। সেই সরকার তৈরি হওয়ার পর তাকে সমর্থন করবার জন্য ওই যে প্রাক্তন শাসক দল, তার থেকে লোক বেরিয়ে এলেন, বিধানসভায় কিছু বিদ্রোহী হলেন, তাদের নাম দিয়েছেন, তাদের বলা হচ্ছে এখন ঋতুব্রত পন্থী, আর ওদের বলা হচ্ছে কালীঘাট পন্থী। আর ওদিকে যারা সাংসদ ছিলেন তারা একটি ভুইফোড় একটি দল আগে থেকে তৈরি করা ছিল, তারা ওই ডিমে তা দিয়ে যাচ্ছিল, কিন্তু সাইনবোর্ড সর্বস্বই ছিল, স্বামী স্ত্রী দুজনে তার মালিকানা ছিল। সেই দলে তারা ঢুকে গেলেন, সেই দলের খোঁজ খবর পেয়ে গেলেন, সেই দলের সাংসদ হয়ে গেলেন, সেটাতে গিয়ে তারা দিল্লিতে সেই পরিচয় পরিচিত হলেন। এখন আমি যেটা কথা আসতে চাইছি যে এটা তো একটা বিষয়, যে এটা ভোট হয়েছে কি ভোট হয়নি এটা একটা বিষয় আলাদা। এবার আপনি বলুন, এই যে যারা ভোট দিয়েছে ধরে নিয়ে যদি আমি বলি, তাহলে তারা তো বিজেপির বিরুদ্ধে এদের জিতিয়েছিল, বিজেপির বিরুদ্ধে মমতার সমর্থনে, কারণ মমতা বলতেন যে আপনি কোনো প্রার্থী দেখবেন না, আমাকে ভোট দিচ্ছেন না। এক্ষেত্রে আপনি যে বিজেপির বিরুদ্ধে বলছেন, আমার আপত্তিটা এইখানে, শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে, ওর যতগুলো ক্যান্ডিডেট ছিল তাদের মধ্যে শুধু একে ভোট দিয়েছিল, এইটা বলে। তাহলে বিজেপি না, বাদ বাকি সবাইকে বাদ দিয়ে একে ভোট দিয়েছে। তার পজিটিভ সাইডটা দেখুন, নেগেটিভটা না। নেগেটিভ না, পজিটিভ সাইড যদি একে চুজ করেছিল, কারণ মানুষ এটা জানে যে বাকিরা যারা রয়েছে তারা সরকার গড়ার মতন অবস্থা নেই, একটা স্থায়ী জিনিস। এইসব মানুষ কিছুই দেখেনি, ভাবেনি সরকার গড়ার অবস্থায় আছে কিনা, এসব ভাবেনি মানুষ। যিনি ছাপ দিয়েছেন তিনি ওসব দিকে দেখেননি। উনি গেছেন, ওখানে টিপ মেরেছেন, একটা বোতাম টিপেছেন। তা কেন তারা পদ্ম ফুলেই বা টিপ মারলো কেন? তাদের ঘাস ফুলের প্রতি যদি তাদের শ্রদ্ধা না থাকে, আরো তো অনেক সিম্বল ছিল, বামেদের সিম্বল ছিল, কংগ্রেসের সিম্বল ছিল, সেটা না দিয়ে তারা তো বিজেপি কে দিয়েছেন। আপনি বলছেন অধিকাংশ লোক, হ্যাঁ, যে দিয়েছে সে দিয়েছে, আবার যিনি না দিতে তার অপশন, এই কোশ্চেন করতে পারবে। এবার যারা নির্বাচিত হলো তারা কিন্তু ওই জোড়াফুল চিহ্নে নির্বাচিত হলো, একদম। তাহলে তারা কি করে ওই জোড়াফুলের যে বিরোধী পক্ষ তাদের হয়ে কথা বলছে? মুশকিলটা হচ্ছে, তার মানে আইন টাইন আমরা বিশেষ কিছু জানি না, কিছুই জানি না। এই ব্যাপারটা আপনি যতক্ষণ পর্যন্ত ইলেক্টেড মানে হলেন তো, হয়েছেন তো, ইলেক্টেড হয়েছেন কোন জায়গা থেকে, কার সিগনেচারে, বা কে আপনাকে মানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলেছিল, কোন পার্টির তরফ থেকে? না, নির্বাচন কমিশন না, কোন পার্টির তরফ থেকে? হ্যাঁ, পার্টির তরফ থেকে তো মনে করুন এক্স বা রাম বাবু, উনি যে হলেন, পরিষ্কারই বলি, মমতা ব্যানার্জি না, তৃণমূল কংগ্রেস, তখন তৃণমূল কংগ্রেস, ঠিক আছে, তৃণমূল কংগ্রেস একজন ক্যান্ডিডেটকে দাঁড় করেছে, ঠিক আছে, তার মানে উনি অরিজিনাল পলিটিক্যাল যে পার্টি সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাহলে তৃণমূল কংগ্রেস থেকে উনি এসছেন, এবারে উনি যখনই অন্য কোনো পার্টিতে যাচ্ছেন বা বিরুদ্ধ মত পোষণ করছেন, তখনই কিন্তু উনি এই পার্টির বিরোধিতা করছেন, অর্থাৎ পার্টির হুইপটা মানছেন না। এইটা যখনই মানছেন না, তখনই কিন্তু তার সদস্যপদ খারিজ হয়ে যাবে।
কোত্থেকে? ওই পার্লামেন্ট থেকে। পার্লামেন্টে। একদম, এটা চাই, হুম। এটা চাই। কখন খারিজ হবে না? একটা সিস্টেম, একটা জায়গা আছে খারিজ হবে না কখন? হ্যাঁ হ্যাঁ যদি ওই পলিটিক্যাল পার্টি যদি আরেকটা পলিটিক্যাল পার্টির সঙ্গে মার্চ করে, হ্যাঁ মার্চ যদি করে, সেক্ষেত্রে যে পার্টি প্রথমে ছিল, ধরুন এক্স পার্টি, সে ওয়াই পার্টিতে জুড়ে গেল, হ্যাঁ তখন তো আর এক্স পার্টির অস্তিত্ব নেই। হ্যাঁ। তাহলে এই যে পার্টির লোকরা, তারা যদি এমপি হয়ে থাকে বা এমএলএ হয়ে থাকে, তারাও কিন্তু এই নতুন যেখানে যুক্ত হলো তাদের এমপি বা এমএলএ হিসেবেই যাবে। এইটা নর্মাল, এটা ভাবা যায়। মানে আমি এবারে এখনো কিন্তু মানে পাবলিকের ওপিনিয়নের কথা বলছি না, হ্যাঁ। তারা কি ভাবছেন এটা ভাবছেন, আইনত। আমি আইনের কথা বলছি। ঠিক আছে, মার্চ করতে হবে। মার্চ করবার একটা পলিটিক্যাল পার্টি আর একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে মার্চ করবে, এই ক্ষমতাটা কার আছে? এমপি বা এমএলএ নয়। অ্যাপ্লাই করুন মাইন্ড। পলিটিক্যাল পার্টি তার একটা স্ট্রাকচার আছে, কনস্টিটিউশন আছে, তাই না? আছে। তার একটা প্রেসিডেন্ট আছে, চেয়ারম্যান আছে, জেনারেল সেক্রেটারি আছে, তার একটা কমিটি আছে। কমিটি ডিসিশন নেয় নিশ্চয়ই, কমিটি ডিসিশন সব হবে। অমুক দিন আমরা এই করবো, এই কথা ডিসিশন কমিটি নিয়েছে। তা কমিটিকে ডিসিশন নিয়েছিল যে অমুক পার্টির সঙ্গে মার্চ করবো? ডিসিশন নিয়েছে কি? না, একদমই না। ব্যাস, যদি না নিয়ে থাকে তাহলে তো মার্জার হয়নি এখানে। মার্জার যদি না হয়ে থাকে, আপনি কোনো কন্ডিশনে যেতে পারবেন না। আচ্ছা, আপনি যেই না গেলেন, তার মানে আপনি পুরনো পার্টি থেকে আপনি রিজাইন করেননি, কিন্তু আপনার অটোমেটিক ওখান থেকে চলে গেছে। তা যদি না যায়, তাহলে আপনি কি করে ওখানে গিয়ে ওই পার্টির মেম্বার হলেন? এই যে আপনি 20 জনের কথা বলছেন, তারা আরেকটা পার্টিতে জয়েন করেছেন, তার মানে নিশ্চয়ই তারা সেই পার্টির মেম্বার এখন। ধরে নিতে হবে আপনাকে। ধরে নিতে হবে, হ্যাঁ? একদম। যেই না মেম্বার হয়েছেন, আপনার একসঙ্গে ইলেকশন কমিশনের রুলে আছে, আপনি একসঙ্গে দুটো দুটো পলিটিক্যাল হয়। পার্টি মেম্বার হতে পারে পারেন না। তাহলে আপনি যদি তৃণমূল থেকে রিজাইন না করে, বা যদি রিজাইন নাও করে থাকেন, আপনার ওখান থেকে ক্যান্সেল হয়ে যাবে, ধরে হবে। আর যেই মুহূর্তে আপনার অরিজিনাল পার্টি থেকে ক্যান্সেল হয়ে গেল, আপনি এই যে ঢুকেছেন, এটা বেআইনি। আপনার এখানে আর এমপি থাকতে পারবেন না, এই যদি মার্জার যদি না হয়ে থাকে। আচ্ছা, এই কথা আপনি তো বলছেন, আমি 2019 সালের কথাই বলি। গোয়াতে কংগ্রেসের 15 জন, 10 জন বিজেপিতে চলে গেল। তখন কংগ্রেস থেকে একটা আবেদন করা হয়েছিল স্পিকারের কাছে যে এটাকে খারিজ করা হোক। স্পিকার কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন। তারপরে বম্বে হাইকোর্টের যে গোয়া বেঞ্চ, তারাও কিন্তু এই যে খারিজ করে দিয়েছিল স্পিকার, সেটাকে বহাল রাখলেন। তার মানে মেনে নিলেন যে হ্যাঁ, এরকম ভাবে 10 জন সরে চলে আসতেই পারে, অন্য দলে চলে আসতে পারে। এরপরে আপনার আরো উত্তরপ্রদেশে 1990 থেকে 2008 পর্যন্ত এরকম 69টি ঘটনার ক্ষেত্রে রয়েছে যেখানে তাদের খারিজ হয়ে গিয়েছিল। মাত্র 2টি ক্ষেত্রে অযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছিল, মানে তাদের বিধায়ক পদ চলে গিয়েছিল 2 জনের 69 জনের মধ্যে। তো এখন শোনা যাচ্ছে যে 2026-এ এই যে বিষয়টা, যেটা আপনার ওই 1985 সালের 52তম সংশোধনী 10th শিডিউলে রাজীব গান্ধীর আমলে করা হয়েছিল, যেটা 30শে জানুয়ারি হয়েছিল, রাজ্যসভায় 30শে জানুয়ারি বিলটা পাস হয় এবং কার্যকর হয় 1 মার্চ 1985 সাল থেকে। এবার বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট একটা প্রশ্ন রেখেছে, সেটা বলছে যে লোকপাল বিলে সিবিআই প্রধানকে রাখা হয়েছে কমিশনের মধ্যে, লোকপাল কমিশন যেটা, সিবিআই প্রধান আছেন, কিন্তু নির্বাচন কমিশনে প্রধান বিচারপতিকে রাখা হয়নি। সেটা কি প্রধান বিচারপতির জন্য অবিশ্বাস হচ্ছে? এটা সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে। কেননা বলা হয়েছে এখানে যে 3 জনের কমিশন, একজন হবেন প্রধানমন্ত্রী, একজন হবেন তার পছন্দের একজন কেন্দ্রীয় মন্ত্রী, আরেকজন হবেন বিরোধী দলনেতা। এখানে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী তারা 2 জন, আর একদিকে বিরোধী, তার মানে 2-1। এটা অসম একটা বিষয়। আর এখানে কেন নির্বাচন কমিশনের যে কমিটি, তার মধ্যে কেন প্রধান বিচারপতি থাকবেন না? এটা আমাদের জাস্টিস দীপঙ্কর দত্ত বলেছেন যে তাহলে কি আমাদের বিশ্বাস করেন না? তার জবাব দিয়েছেন অ্যাডভোকেট জেনারেল তুষার মেহতা। তিনি বলেছেন যে আপনারা এই প্রশ্নটা তুলে প্রধানমন্ত্রীর প্রতি আপনারা তাহলে অনাস্থা জানাচ্ছেন। কথাটার কায়দাটা দেখুন, আপনারা প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা জানাচ্ছেন, দীপঙ্কর দত্তকে এই প্রশ্নের উত্তরে বলেছেন। তাহলে সুপ্রিম কোর্টও জানতে চেয়েছে যে তাহলে কেন নির্বাচন কমিশনের ওই 3 জনের সদস্যের যে কমিটি, সেই কমিটির মধ্যে কেন প্রধান বিচারপতিকে রাখা হচ্ছে না? তাহলে কি আমাদের বিশ্বাস করা হচ্ছে না? এরকম একটা প্রশ্ন তুলেছে। তা এই যে আপনার আইনের যে একটা জট, অনেকগুলো প্রশ্ন তৈরি হয়ে আছে,
অনেকগুলো বিতর্ক তৈরি হয়ে রয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমাকে 1 সেকেন্ড টাইম দেন। আমার মনে হচ্ছে যে ডক্টর রয় কোনো ডকুমেন্টস এনে আমাকে এই প্রশ্নে দেখাতে চান, সেই ডকুমেন্টসটাই হয়তো উনি আনতে গেছেন আমার মনে হচ্ছে। হ্যাঁ, উনি একটা কাগজ নিয়েই তো ফিরে এলেন আমার কাছে, দেখছি। হ্যাঁ, কি বলছেন? আপনি 10 শিডিউল বলেছেন না, 10 শিডিউল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তা সেখানে 52nd অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1985-এ, 1 নম্বরে। 10 শিডিউলে রয়েছে আপনাকে 102-2 এবং 191-2 ধারায়। 10 শিডিউলটা এইটা আনা হলো আপনার 1985 সালে। যখন আনা হয়েছিল তখন এর মধ্যে লোকসভায় 30শে জানুয়ারি, রাজ্যসভায় 31শে জানুয়ারি, কার্যকর হয়েছে 1 মার্চ 1985। আপনি যে 10 শিডিউলের কথা বললেন এটা একটু জানতে হবে। 10 শিডিউলটা আগে ছিল না, 1985-এ কিন্তু প্রথম এলো, তাই তো? যে যদি কেউ এক দল থেকে নির্বাচিত হয়ে আর এক দলে চলে যায় বা কিছু করে, এটা তার আগে ছিল না। 1985-এ এটা প্রথম অ্যামেন্ড করে ঢোকানো হলো কনস্টিটিউশন, ঠিক আছে? যখন ঢোকানো হয়েছিল তখন কি কি ছিল আরো বলুন। ওই যে অ্যামেন্ড করে ঢোকানো হলো সেখানে একটা ছিল ডিসকোয়ালিফিকেশন কি করে হবে সে নিয়ে কথা তো। 2 নম্বর ধারা ছিল ডিসকোয়ালিফিকেশন অন গ্রাউন্ড অফ ডিফেকশন, কেউ যদি চলে যায় তার মেম্বারশিপ ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। 3 নম্বর ছিল ডিসকোয়ালিফিকেশন অন গ্রাউন্ড অফ ডিফেকশন নট টু অ্যাপ্লাই ইন কেস অফ স্প্লিট। একটা পার্টি যদি দুভাগে ভাগ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ডিসকোয়ালিফিকেশনটা অ্যাপ্লিকেবল হবে না। পার্টিটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে? পার্টিটাই ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গিয়ে এক পার্টি, এই পার্টির সদস্যরা ওদিক থেকে, মানে সদস্য মানে এমএলএ বা এমপিরা কোথাও গিয়ে জয়েন করলেন, সেক্ষেত্রে কিন্তু এই আইনটার কার্যকরী হবে না, ঠিক আছে? এটা 3 নম্বর ছিল। আরেকটাও ছিল 7 নম্বর, বার অফ জুরিসডিকশন অফ কোর্টস notwithstanding anything in this constitution, no court shall have any jurisdiction in respect of any matter connected with the disqualification of a member of a house under this schedule. এর মানে হলো এই যে কেউ ইলেক্টেড হয়ে অন্যদিকে চলে গেল মুক্তমুখে, এই নিয়ে যা কিছু ঘটনা সব কিছু কিন্তু ওই পার্লামেন্টের মধ্যে বা বিধানসভার মধ্যেই ঘটতে হবে। তার বাইরে কোনো কোর্ট কোন রকম হস্তক্ষেপ করবে না, এটা ছিল আইন। হস্তক্ষেপ করবে না, ঠিক আছে? আর একটা হলো কি, এই যা কিছু ঘটবে ওই স্পিকার উনি যা বলবেন ওটাই হবে ফাইনাল, ওর বাইরে আর কিছু করা যাবে না, ঠিক আছে? স্পিকার যদি বলেন যা এদের আমরা অ্যালাউ করছি তাহলে অ্যালাউড হয়ে যাবেন, যদি বলেন অ্যালাউ করছি না অ্যালাউড হবে না, দ্যাটস ইট। কিন্তু কারণ কি? কারণ কোন কোর্ট তো হস্তক্ষেপ করতে পারবে না। এই ছিল 10 শিডিউলের অরিজিনাল ভার্সন। এখানে একটু থামাবো আপনাকে। নিশ্চয়ই। 3 নম্বর পয়েন্ট আপনি যে কথাটা বললেন ধারাটির বিষয়, ডিসকোয়ালিফিকেশন সেখানেতে দুটি ভাগে যে ভাগ হয়ে গেল, স্প্লিট করলো। হ্যাঁ, এবার যেটা দেখা যাচ্ছে তৃণমূলও কিন্তু ভাগ হয়ে গেছে, 20 জন ওপর তারা সরে গেছে। আবার বিধায়কদের ক্ষেত্রে দেখা গেছে যে ম্যাক্সিমাম তারা ভাগ হয়ে একটা বিদ্রোহী দল একটা দাবি করছে, তাহলে এটা অ্যাপ্লাই করছে। এইখানটাই জানতে চাইছি না, তাও করছে না। কারণ হচ্ছে 3 নম্বর যে ধারাটা দেখছেন এই পুরো ধারাটাকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই 3 নম্বর ধারাটা নেই, আছে 2, তারপরে 4। এই 3 নম্বর ধারাটা প্যারাগ্রাফ 3 omitted by the Constitution 91st Amendment Act 2003। তাহলে 3 নম্বর ধারাটাই যদি না থাকে তাহলে এই বিষয়টা নিয়ে এত জল গড়াচ্ছে কেন? তো এক কথায় এটা ফিনিশ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ফিনিশ হচ্ছে না, তাহলে তো সমস্যা মিটে যাচ্ছে না। কিন্তু মুশকিল হচ্ছে যে বার অফ জুরিসডিকশন অফ কোর্টস 7 নম্বর ধারা ছিল, কোর্ট কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবে না। এই যে ধারাটা ছিল, অতএব যা কিছু ডিসিশন নেবে বিধানসভা বা রাজ্যসভা পার্লামেন্ট তারই স্পিকাররা করবেন। কিন্তু মুশকিল হচ্ছে 7 নম্বর ধারা যেটা, সেটাও তুলে দেওয়া হয়েছে। 7 নম্বর ধারাটা 6, তারপরে আপনি দেখবেন এক কথা চলে যাচ্ছে। 7 এখানে আছে বটে, কিন্তু 7তে কি বলেছে? 7 নম্বর না, তারপরে 8। তো 7 নম্বরে বলছে এখানে দেখুন, প্যারাগ্রাফ 7 ডিক্লেয়ার্ড ইনভ্যালিড for want of ratification in accordance with the proviso
to clause 2 of Article 368 as per majority opinion in Kihata Holohan versus Jahi Thu and others, AIR 1993. অর্থাৎ এই যে 7টা ইনএফেক্টিভ, এই বার অফ জুরিসডিকশন অফ কোর্টস, এটা ইনভ্যালিড। তাহলে অর্থাৎ 3 নম্বর ধারাটা যখন তুলেই দেওয়া হলো, প্যারাগ্রাফটাই তুলে দেওয়া হলো, এখানে 7 নম্বর প্যারাগ্রাফটা রেখে নিচে পরে আবার একটা স্টার মার্ক দিয়ে এটাকে বলা হচ্ছে। এটা রেখে নয়, এটা বলা হচ্ছে যে এটা ছিল, কিন্তু এটা এখন আর ইনভ্যালিড। তার মানে কোর্ট এখন ইন্টারফেয়ার করতে পারবে। বেশ, এইবার কোর্ট যদি ইন্টারফেয়ার করতে পারে, কোর্টে তো চলবে, বছরের পর বছর কেস চলবে। আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনি যে স্পিকারের কথাটা বলছেন, এই স্পিকার তো একটা দলের থাকেন, পরবর্তী স্পিকার পদে যখন যান তিনি তখন আর ওই দলীয় বিষয়টায় থাকেন না। এটার একটা বড় নিদর্শন আমরা দেখেছিলাম দিল্লিতে সোমনাথ চট্টোপাধ্যায়ের বেলা, যার জন্য পার্টির ম্যান্ডেট তারা তিনি মানতে চাননি, যার জন্য তাকে বহিষ্কার হতে হলো। দল মানতে পারেনও না অ্যাকচুয়ালি, ওই তো আইনে মেনে উনি চলেছেন, উনি তো একজন আইনজ্ঞ ছিলেন, উনি ওটা করেননি ওখানে ক্ষেত্রে। এবং এখানেও সন্দেহ প্রকাশ করার ব্যাপারটা তো থেকে যায় যে স্পিকার কি সত্যি নিরপেক্ষ থাকেন, সে বিধানসভাই হোক আর লোকসভাই হোক। পৃথিবীতে নিরপেক্ষ ব্যাপারটা কোথায় আছে? অপেক্ষা না, আমি এই কথাটা বলতে চাইছি যে যেহেতু শাসক দলের একজন মানুষ স্পিকার নির্বাচিত হন, সেখানে তো তার একটা মন প্রাণ, হৃদয়, মস্তিষ্ক সবকিছুই তো সেই শাসক দলের পক্ষেই থেকে যায়। তাহলে স্পিকারকে আলাদা করে তিনি যে ঠিক মতন ভাবে বলবেন, সেটাও একটা কিন্তু সন্দেহ প্রকাশ করা হয়েছে এই স্পিকারের বিষয়টা নিয়ে। আপনি যে মামলাটার কথা বললেন, ওই মামলাতেও কিন্তু দুজনের নাগাল্যান্ডের দুজনের কথা যেটা বললেন আপনি, ওখানে ওই প্রশ্নটাই দাঁড়াচ্ছে যে স্পিকার কতটা এই বিরোধী দল বা সরকার পক্ষের দলের মানে একটা জাস্টিস করে তিনি তার নির্ণয় নেবেন। এই ব্যাপারটা নিয়েও তো একটা সন্দেহ থেকে যাচ্ছে। 100বার এই সন্দেহটা থাকবে না। এমন একটা সিস্টেম ইভলভ করতে হবে এই দেশে যেখানে এই ধরনের সন্দেহের কোনো অবকাশই থাকবে না। করতে হবে, কে করবে? এইটা করবে মেহলি ভারত, আমাদের যে পলিটিক্যাল পার্টি মেহলি ভারত এটা করবে। আচ্ছা, যখন করবে তখন এখন তো করেন, হ্যাঁ দেখেন এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে মানুষের কি ভাবনা চিন্তাটা মানুষ রাখবেন এখানে, কারণ এখন মিডিয়া যেটা হয়ে গেছে, মূল স্ট্রিম মিডিয়া যেটা হয়ে গেছে, তারা কিন্তু ঝোলটা টানছেন ঘুরিয়ে ফিরিয়ে, অনেকে সরাসরি সেটা হচ্ছে সরকার পক্ষের জায়গা থেকে টানছেন। কিন্তু আমরা যারা ছোটখাটো মানে মানে ছাপোকার মতন আমরা যারা আছি ছোট ছোট সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেতে, আমরা তো না সরকার পক্ষের হয়ে কথা বলতে চাই, না বিরোধী পক্ষের কথা বলতে চাই। আমরা বলতে চাই যে আইন অনুযায়ী কি হওয়া উচিত, এটাই মানুষ জানতে চায়। এক্স্যাক্টলি, আইন অনুযায়ী যেটা হওয়া উচিত, যদি আইন অনুযায়ী হয় তাহলে সরকার পক্ষই তো আপনি সমর্থন করবেন, কারণ সরকার পক্ষ তো আমরাই তো মেজরিটি একটা সেকশনকে বলেছি আমরাই তোমাদের সমর্থন করছি, তো আপনারা এই ব্যাপারটা পরিচালনা করুন। এইভাবে আমরা অর্ডার দিচ্ছি অ্যাকচুয়ালি। আপনি বলেছিলেন আমাদের সময় নেই, আমাদের হয়তো আমাদের অতএব যা সরকার পক্ষ মানে তো আমরাই যে সরকার পক্ষ, এইটা আসবার জন্য এই 70 বছর না 75 বছর এখনো পর্যন্ত সেই সময় হয়নি, আরো বেশ কিছু বছর কাটতে হবে। এখনো আমাদের মাথায় ঢোকেনি জিনিসটা যে আদৌ যে আমরা, এই যেমন মনে সুপ্রিম কোর্ট যদি কিছু করে না, সেটা সুপ্রিম কোর্ট। তা সুপ্রিম কোর্ট মানে কি বলুন তো, আপনাকে জিজ্ঞেস করছি, হোয়াট ইজ সুপ্রিম কোর্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ সুপ্রিম কোর্ট? মানে তো হচ্ছে শীর্ষ আদালত, মানে আদালতের আদালতে আপনার শীর্ষ না। এই যে আইনে যদি দেখেন, আমরা যে মানুষই কিন্তু সমস্ত কিছুই সৃষ্টি করেছে। এই যে দেশ যেটা দেখছেন, এই দেশটাও কিন্তু আমরাই সৃষ্টি করেছি। আমরা না থাকলে দেশের অস্তিত্ব নেই, আর দেশেরই যদি অস্তিত্ব না থাকে, এমনকি সুপ্রিম কোর্টের অস্তিত্ব থাকে। দেশ শব্দটা এসছে 10 থেকে, সবকিছু। অতএব সুপ্রিম তাহলে কে? দেশে মানুষ, এই যাদের সাধারণ মানুষ আপনারা বলেন, সেই মানুষই কিন্তু সুপ্রিম। তারা যদি চায় তাহলে তো তারা সাধারণ নয়, তারাই তো অসাধারণ। এক্স্যাক্টলি, সেটা তো আমরা বলে যাচ্ছি প্রথম দিন থেকে। আচ্ছা, তারাই তো ঠিক করবে। তারা আজকে বলবে যে দেয়ার শ্যাল বি নো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দেয়ার শ্যাল বি নো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। কিভাবে বলবে? কনস্টিটিউশন অ্যামেন্ড করে দেবে। যে কনস্টিটিউশনে লেখা আছে একটা ধারায় যে দেয়ার শ্যাল বি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, সেইটাই বলবে এইটাকে আমরা ডিলিট করে দিলাম। ঠিক যেমন ডিলিট করে বার অফ জুরিসডিকশন অফ কোর্টস ডিলিটেড,
বা অমুক 3 সেকশন 3 ডিলিটেড, ডিলিট করে দেওয়া যায় অ্যামেন্ড কোড কনস্টিটিউশন, তাই না? একইভাবে যদি চায় তারা ডিলিট করতে পারে তো। তার মানে দেখতে পাচ্ছেন এমনকি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকেও কিন্তু ডিলিট করা সম্ভব, পার্লামেন্টকেও তারা ডিলিট করা যায় কিনা? আইনত যায়, আইনত কেন, আইনত যায় তো, 2/3 মেজরিটি, হ্যাঁ হবে, 2/3 মেজরিটি করে দেওয়া হবে। অতএব আপনি যখন বলছেন যে সুপ্রিম কোর্ট থেকে বলেছে যে আপনার ওই কেন প্রধানমন্ত্রী এবং তার একজন পছন্দের মন্ত্রী এবং বিরোধী দল, এই যে এটা সুপ্রিম কোর্ট বলেছে বলে আপনার মাথায় লাগলো, কারণ আপনার নিজের মনে হয়নি তো অভ্যাস ব্যাপার। সত্যি যখন প্রাইম মিনিস্টার আর একজন মিনিস্টার এবং একজন অপোজিশন, এর তো কোনো মানেই হলো না, এটা তো কোনো মানেই হয়নি কোনো। এখানে আপনি কিসের নিরপেক্ষতা দেখছেন? আপনি এ তো কোন রকম নিরপেক্ষতা নেই, এ তো পুরোপুরি একদম মানে তথাকথিত ভাবে সরকার পক্ষ। আপনি ভাবি যে তারা বুঝি আমাদের বিরুদ্ধে, তারা আমাদের বিরুদ্ধে না, আমরাই তো সরকার পক্ষ, ঠিক না? মেজরিটি সরকার পক্ষ। আইনের বিষয় দিক থেকে আপনি যেটা বলছেন সেটা তো ঠিক আছে আইনের জায়গাতে, কিন্তু আইন একটা জায়গায় চলছে, ঘটছে আরেক রকম। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা আছেন তারা আজকের এই পরিস্থিতিতে, তারা যারা ভোট দিয়েছেন মমতা ব্যানার্জির ওই সিম্বলকে, তারা আজকে মমতা ব্যানার্জির বিরোধিতা করে অন্য দলে যাচ্ছেন, নতুন দল নিয়ে যাচ্ছেন, কিংবা বকলমে তারা একদম যে বিরোধী দল তাদের সমর্থনে কাজ করছেন কোয়ালিশনে থেকে। এইটাই হচ্ছে, এটাও তো জনগণের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা। 100 বার জনগণ, মনে করুন যিনি ইলেক্টেড হয়েছেন অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তিনি আবার যদি কোনো পার্টিতে জয়েন করেন তারও কিন্তু সদস্যপদ খারিজ হয়ে যাবে, যা উচিত। আপনি যে কথাটা বললেন, কথা তো মনে পড়ে যাচ্ছে আমাদের এর কথা, সেটা হচ্ছে গিয়ে ওই আয়ারাম গয়ারামের যে ব্যাপারটা ছিল। গয়ালাল নির্বাচিত হয়েছিলেন একজন নির্দল সদস্য হিসেবে, একদিনে তিনি 3 বার দল বদল করেছেন। প্রথমে উনি গেলেন কংগ্রেসে, কংগ্রেস থেকে তারপর চলে গেলেন উনি ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট বলে যেটা তৈরি হয়েছিল সরকারের, সেখানে। তারপর থেকে তিনি আবার কংগ্রেসে ফিরে আসেন। তখন একজন কংগ্রেস সদস্য মজা করে বলেছিলেন যে আয়ারাম গয়ারাম। তো সেই আয়ারাম গয়ারামের কিন্তু ধারাবাহিকতা এখনো সেইভাবে তো চলছে। ওই ততদিন ধরে চলেছিল যতদিন ধরে এই জিনিসটা ছিল, এই যে বললাম ইন কেস অফ স্প্লিট, এই যে ব্যাপারটা 3 নম্বরে যতদিন ছিল ততদিন এটি চলছিল। কেন বলুন তো? ওই যে একজন মনে করুন ইলেক্টেড হয়েছিল, তিনি চলে গেলেন, তাই তো? তাহলে পুরোটাই চলে গেল, 100% চলে গেছে। আমার বক্তব্য এখানে নয়, আপনি কি পলিটিক্যাল পার্টিটা কি মার্চ করেছে একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে? যদি মার্চ না করে থাকে তাহলে তো আপনার এই ব্যাপারটা ঘুরতে পারে না। কিন্তু আপনি বলবেন আইন তো করে দিয়েছে, হ্যাঁ করে দিয়েছে, কিন্তু আপনি যে মার্জারটাকে রেখেছেন তো, ওই যে 3 নম্বরটাকে তো উড়িয়ে দিয়েছেন, 3 নম্বর তো রাখেননি। এখন তো 3 নম্বর নেই, আপনার চলে আসতে হবে 4 নম্বরে। আর 4 নম্বর তো অন্য জিনিস। 4 নম্বরে তো আপনি দেখুন কি লেখা আছে। আচ্ছা, যে রাজ্যসভায় 3 জন চলে গেলেন, হ্যাঁ, দিয়ে বিজেপির হয়ে তারা মেম্বার হয়ে গেলেন রাজ্যসভায়। না, তারা তো এখানে অলরেডি রিজাইন করেছে, তারা আর কিন্তু তৃণমূলের নয়। এবার তারা আর একটা পার্টি, সে বিজেপি কেন, যে কোনো যাই হোক সরকারি, এটা আইনি, এটা নর্মাল নয়, নর্মাল। কারণ জায়গাতে পদত্যাগ করে মানুষ তাদের অমুকদের ভোট দিয়েছিল অমুক হিসেবে, তো সেখান থেকে আমি ছেড়ে দিলাম, আমি ভাই করতে পারছি না, সরি। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, পদত্যাগ করেছি মানে আমাদের যারা নির্বাচক তাদের কাছে আমি ক্ষমা চাইলাম যে আমি আপনার দায়িত্ব পালন করতে পারছি না, প্লিজ আমাদের মাফ করবেন। ঠিক কথা, জনগণ মাফও করে দিয়েছে। তখন তারা বলেন যে আবার এবারে আরেকজন যে উনি যে দাঁড়াবেন আরেক পার্টি হয়ে, তখন সম্পূর্ণ অন্য ঘটনা, অন্য একজন, অন্য পরিচয়, তো সে পরিচয়। আচ্ছা, আপনি যেটা কেসটার কথা বললেন 1992 সালের কেস, এটা হচ্ছে আপনার নাগাল্যান্ডে। সেটা হচ্ছে কি হতো হলো হয়নি, আর তার মানে অপোজিটে ছিলেন, ভার্সেস ছিল জাচ্চিল্লু। এটার একটা ঐতিহাসিক মামলা হয়েছিল। তো ওই মামলাতে বলা ছিল যে স্পিকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যাবে না, একদম কথা বললেন। 7 নম্বর তখন ছিল। এই 1992 সালে বলছে, ওই প্যারাগ্রাফের 7 নম্বর বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। ওই প্যারাগ্রাফ মানে, হ্যাঁ, এই যে প্যারাগ্রাফটা, যে প্যারাগ্রাফটা 7 নম্বর প্যারাগ্রাফ, ওটা বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট ওটাকে বাতিল করতে পারে, একদম পারে, আনকনস্টিটিউশনাল হতে পারে।
কনস্টিটিউশন যে 368 ভায়োলেট তাহলে করেছে। সেটাই রায় দিয়েছিল আপনার ওই কি হতো হলোহান আর জাকচিল্লু যে মামলাটা, হ্যাঁ। সেটাতে কারণ তখনো পর্যন্ত তারা তো ইন্টারফেয়ার করতে পারে, সেকশন 7 তো ছিল। এই যে বার না ছিল না, না 1 মিনিট, তখনও তো বার অফ জুরিসডিকশন ছিল, তো কোর্টের জুরিসডিকশন ছিল তখন। না, তার 85-তে তো 52তম সংশোধনটা হয়ে গেছে। সে তো 52তম সংশোধন হচ্ছে 10 শিডিউলটা, 10 শিডিউলটা হয়েছে। তার মধ্যে আবার যে 7টা ছিল, সেই 7টা তো উড়ে গেছে। 7টাকে তুলে দিয়েছিল কবে দেখুন, 7টা উঠে গেছে ওই 1993-তে, 93-তে। তার মানে এই যে 1992 যে মামলাটা, ওই মামলাটি, ইয়েস, ওই মামলাটা হচ্ছে কি আপনার ওই কি হতো হুলোহন ইয়েস ভার্সেস জাকচিল্লু, এই সময় তোলা হলো, এই সময় তোলা 1992 92 মানে 90, হ্যাঁ 92 ওই নাগাল্যান্ডে, ব্যাস। দুজনই নাগাল্যান্ডে ছিল ঘটনাটা আছে। তাহলে এখন আপনি বলুন যে তাহলে এই যে যারা এখানে বিধায়করা, একটা ম্যাক্সিমাম বিধায়করা যারা বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে তারা যদি ওই শাসক দলে তো যোগদান করতে পারছেন না এক্ষুনি, কেন শাসক দলের অনেকগুলো নিয়ম নীতি বিষয়গুলো আছে, তারা ভাবনা চিন্তা করবে, ওই ভালো তৃণমূল খারাপ তৃণমূল এসব নিয়ে আছে, তো এর মধ্যে এখন জড়াতে চাইবেন না, তাদের আলাদা করে অস্তিত্ব রেখে তাদের আর কি যেটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলে না আইসিইউতে রেখে দেওয়া, ওই রুগীকে আইসিইউতে রাখিয়ে বাঁচিয়ে রাখার একটা খেলা চলতে থাকবে। সেটা এর শেষটা তাহলে কি হতে পারে? কোর্টে চলে যাবে, এটা কেসটি কোর্টে যাবে, কোর্টে গিয়ে চলবে, কোর্টে চলবে তো। এখনো পর্যন্ত দাঁড়ান, ওকে ঠিক করে ডিসাইড করতে হবে যে আদৌ তারা যেতে পারলো কিনা। মার্জার কিন্তু হয়নি, কারণ 1 মিনিট, মার্জার কিন্তু ঠিক করতে পারে ওই 100 জন আপনার এমএলএ এমপি আছে, তারা কিন্তু মার্জার ঠিক করবে না, মার্জার ঠিক করে পার্টি। ওই পার্টির যে এক্সিকিউটিভ কমিটি আছে তারা বসে ঠিক করবে আমরা মার্চ করবো কি করবো না। যদি তারা মার্জার হিসেবে ডিসাইড না করে থাকে তাহলে কিন্তু এই পুরো জিনিসটা ভয়েড। তাহলে এই বিধায়কদের কি ভবিষ্যৎ হতো? তাদের ভবিষ্যৎ তারা বিধায়ক থাকতে পারে না, আইন তো তাই বলছে। কিন্তু এখন আবার এটা আমি বলছি বলে, কিন্তু যেহেতু ওই সেকশন 7টা নেই, অতএব কোর্টের এখন জুরিসডিকশন আছে, এবার কোর্ট ডিসাইড করতে পারে, কোর্ট এখানে করবে, তারপরে আর জায়গায় যাবে, তারপর সুপ্রিম কোর্ট চলে যাবে, তারপরে যা করবে করবে। তার মানে এটাও তো সেই তারিখ পে তারিখ হ্যাঁ, ততদিন পর্যন্ত স্টে কন্টিনিউ যদি করে, তার মানে চলে, ওরা জয়েন করে চলে, বাকি চলে, এরাও তাহলে বিধায়কের সমস্ত সুবিধা ভোগ করে যাবেন ততদিন। আচ্ছা, তো যাই হোক, এই পরিষ্কার আপনাদের কাছে ছবিটা তো ক্লিয়ার হয়ে গেল। আইনজ্ঞ ডক্টর সুবোধচন্দ্র রায় কি বললেন, এটা আমার মনে পড়ে যাচ্ছে কোনটা জানেন, ওই ঋত্বিক ঘটকের একটা ডায়লগ ছিল ওটাতে, চল চল শহর কলকাতায় যাবি, বিভৎস মজা দেখতে পাবি। তাহলে আমরা এখন বিভৎস মজাই দেখছি। আচ্ছা, আপনারাও বিভৎস মজা দেখতে থাকুন। কোন দিকে গতিপথ এগোচ্ছে এই মজা, সেগুলো আবার বারে বারে আপনাদের সামনে হাজির করব। শুধু এখনো আমি অ্যাড করবো, সেটা হচ্ছে আমি কিন্তু রুল অফ ল এই দেশে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা নিয়ে আরেকটা এপিসোড করা যেতে পারে। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি এই এপিসোডটা। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যকে শেয়ার করবেন। ওকে, আজ তাহলে চলি, নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।